আমন্ত্রণ সন্ধ্যার এসএটিভি সংবাদে। সঙ্গে আছি আমি উম্মে সাবেরিনা। শুরুতেই শিরোনাম। টানা বৃষ্টিতে স্থবির রাজধানী জনজীবন, জলজট আর যানজটে নাকাল নগরবাসী, পরিবহন সংকটে চরম ভোগান্তিতে অফিসমুখী মানুষ। আগস্টে বড় ধরনের বন্যার আশঙ্কা, জানালেন পানি সম্পদ মন্ত্রী। নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ বাণিজ্য মন্ত্রীর। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার আপিলের রায় 13 আগস্ট। আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ, জানালেন অ্যাটর্নি জেনারেল। চলতি অর্থ বছরে প্রথমার্ধের জন্য স্থিতিশীল ও কর্মসংস্থান সহায়ক মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের। বেসরকারি ঋণ প্রবৃদ্ধি 16.3 ভাগ। মৌসুমী বায়ুর কারণে মাঝারি থেকে ভারী বৃষ্টি হচ্ছে সারা দেশে। সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকায় অবিরাম বর্ষণে রাজপথ থেকে অলিগলি পানি জমে ফুলে ফেঁপে ওঠে। জরুরি প্রয়োজন ছাড়া ঘরবন্দি হয়ে সময় কাটাতে বাধ্য হন নগরবাসী। স্কুল ও অফিসগামী মানুষ বিপর্যস্ত হয়ে পড়ে সীমাহীন দুর্ভোগে। রাজপথে গাড়ির সংখ্যা ছিল অনেক কম। নগর পরিবহনের পাশাপাশি ব্যক্তিগত অনেক গাড়ি বিকল হয়ে রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট। পানি জমে যায় সচিবালয় সহ গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায়। কোনো কোনো এলাকায় ঘরবাড়ি এবং দোকানপাটেও পানি ঢুকে পড়ায় নাকাল হতে হয়েছে রাজধানীবাসীকে। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। রাজধানীতে বুধবার বিকেল পর্যন্ত প্রায় 64 মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অধিদপ্তর। তবে এর আগেই রাজধানীর প্রধান সড়কগুলো তলিয়ে যায় পানির নিচে। এতে নগর জুড়ে তৈরি তীব্র যানজট। অনেকেই সময় মতো পৌঁছতে পারেননি গন্তব্যে। বৃষ্টির কারণে ইচ্ছা মতো প্রয়োজনীয় জিনিস পাইতেছি না, আর ভোগান্তি মনে হচ্ছে। ছাতা নিয়ে আসেনি, বিধায় এখানে একটু ভিজে আসতে হইলো। প্রতিকূল আবহাওয়া ও টানা বৃষ্টিতে জল আর যানজটে জীবিকার টানে ঘর থেকে বেরিয়ে চরম দুর্ভোগে পড়ে নগরবাসী। রাস্তাঘাটে পানি জমাট হয়ে গেছে, যার কারণে চলাচলে অনেক সমস্যা হইতেছে। শুধু তাই নয়, রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে যেখান থেকে জলাবদ্ধতায় থমকে যায় সেই সচিবালয় এলাকাও। হাঁটু সমান কাদা পানি থেকে রেহাই পায়নি দেশের সর্বোচ্চ আদালতও। টানা বৃষ্টিতে চিরচেনা রাজধানী অনেকের কাছেই অচেনা হয়ে পড়ে। এই চত্বরে কিন্তু এই ধরনের পানি হয় না। এটা দেখে বোঝা যাচ্ছে ঢাকা শহর, পুরো ঢাকা শহর যে কি অবস্থা। দক্ষিণ সিটি কর্পোরেশনের উচিত এই বিরল ঘটনা থেকে আমাদেরকে রক্ষা করা, না হলে আমাদের ভোগান্তি শেষ নাই। তবে আশার কথা, টানা এই বৃষ্টি কমে যেতে পারে বৃহস্পতিবার নাগাদ। আর পরের সপ্তাহে আকাশে মেঘ না থাকায় বাড়তে পারে গরমের অনুভূতিও, এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েকদিন যাবত যে একাধারে মুষলধারে যে বৃষ্টিটা হলো, ওই ধরনের বৃষ্টি আপাতত আগামী সপ্তাহ থেকে আশা করছে ওইভাবে হবে না। বৃষ্টিপাত আগামী কয়েকদিন আমাদের কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেজন্য দেশের তাপমাত্রা আবার বেড়ে যাবে। এদিকে মৌসুমী বায়ু দুর্বল হলেও বৃষ্টি পুরোপুরি বন্ধ হওয়ার সম্ভাবনা নেই বলেও জানালেন এই আবহাওয়াবিদ। ফারজানা শোভা, এসএটিভি, ঢাকা। আগামী আগস্টে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা রয়েছে, এমন তথ্য দিয়ে পানি উন্নয়ন বোর্ডকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। আর নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ দিলেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। সচিবালয়ে জেলা প্রশাসকদের সাথে আলাদা বৈঠকে তারা এসব নির্দেশনা দেন। অপর বৈঠকে স্থানীয় রাজনৈতিক হস্তক্ষেপের কারণে মহাসড়কে ধীর গতির যান চলাচল বন্ধ করা যাচ্ছে না বলে সড়ক ও সেতু পরিবহন মন্ত্রীকে জানান জেলা প্রশাসকরা। মাহমুদুল হাসানকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন নিয়ামুল সাদেক। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন থাকায় আমরা চলে যাচ্ছি পরের খবরে। আওয়ামী লীগ সহজে সহায়ক সরকার ও নিরপেক্ষ নির্বাচন দেবে না। আন্দোলনের মাধ্যমে এর দাবি আদায়ে বাধ্য করতে হবে সরকারকে। বরিশালের অশ্বিনী কুমার টাউন হলে দক্ষিণ জেলা বিএনপি সদস্য সংগ্রহ অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিভিন্ন এজেন্সিকে বিএনপির বিরুদ্ধে ব্যবহারের অভিযোগ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দুপুরে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তিনি। মঞ্জুর মিলনের প্রতিবেদন। শক্তিশালী দল গড়তে সারা দেশে নতুন সদস্য সংগ্রহ শুরু করেছে বিএনপি। এর অংশ হিসেবে বরিশালে এক অনুষ্ঠানে যোগ দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনে পরাজয় জেনেই আওয়ামী লীগ দলীয় সরকারের অধীনে নির্বাচন করতে চায়। কেউ আমাদেরকে করে দিয়ে যাবে না, সেই জন্য আমাদের সেই সাংগঠনিক শক্তিকে বৃদ্ধি করে প্রত্যেকটি ভোট কেন্দ্রে আমাদের শক্তিশালী সংগঠন তৈরি করতে হবে। ভোটের দিন যেন কেউ ভোট চুরি করতে না পারে, জোর করে নিতে পারে না পারে, তার জন্য আমরা সংগঠনকে শক্তিশালী।
এর আগে সংবাদ সম্মেলনে গুম, খুন, মামলা হামলা ঢাকতেই বিএনপি নেতাদের বিরুদ্ধে সরকার অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী আহমেদ। কিভাবে আরেকটি একদলীয় পাতানো নির্বাচন করে আবারও ক্ষমতায় আসা যায় সেই ষড়যন্ত্রেই লিপ্ত হয়েছে আওয়ামী লীগ। বিভিন্ন এজেন্সিগুলোকে মাঠে নামিয়ে মিথ্যা কল্পকাহিনী রচনা করে বিএনপির নেতাদের নামে বদনাম ও কুৎসা রটনার অপচেষ্টার ধারাবর্ষণ চলছে। বিভ্রান্ত না হয়ে সরকারের এসব কর্মকাণ্ডের জবাব দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান বিএনপি নেতারা। মঞ্জুর মিলন, এসএটিভি, ঢাকা। সংবিধান সংশোধনের সুযোগ নেই মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, শেখ হাসিনার সরকারই সহায়ক সরকার হিসেবে নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় ক্ষতিগ্রস্ত সড়ক পরিদর্শনের পর তিনি একথা বলেন। বিএনপির আন্দোলন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপির রাজনৈতিক এজেন্ডা ঠিক নেই। বেগম জিয়া রোজার ঈদের পরে দুর্বার আন্দোলনের ঘোষণা দিয়েছিলেন। সেই আন্দোলন এখন লন্ডনে স্বেচ্ছায় নির্বাসন। বৃষ্টি সড়কের ক্ষতির কারণ উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রবল বর্ষণে মহাসড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন সড়ক ব্যবহার উপযোগী রাখাই প্রধান দায়িত্ব। সহায়ক সরকার তো থাকবেই। শেখ হাসিনার সরকার সহায়ক সরকার হিসাবে নির্বাচন কমিশনকে সহায়তা দেবে। নির্বাচনের জন্য, নিরপেক্ষ নির্বাচনের জন্য নিরপেক্ষ নির্বাচন কমিশন দরকার। নির্বাচন কমিশন নিরপেক্ষ হলে নির্বাচনও নিরপেক্ষ হবে। বহুল আলোচিত নারায়ণগঞ্জ ৭ খুন মামলার আপিলের রায় ১৩ আগস্ট। ওই দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৬ আসামির সাজা কার্যকরের বিষয়ে উচ্চ আদালতের সিদ্ধান্ত জানাবেন বিচারপতি ভবানী প্রসাদ সিং এবং বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাইকোর্ট বেঞ্চ। এ সময় অ্যাটর্নি জেনারেল জানান, আইন শৃঙ্খলা বাহিনীর ওপর জনগণের আস্থা ফেরাতেই আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ। আর আসামি পক্ষের আইনজীবীদের দাবি, অভিযোগ প্রমাণে ব্যর্থ হয়েছে রাষ্ট্রপক্ষ। মিজান আহমেদের প্রতিবেদন। ২০১৪ সালের ২৭ এপ্রিল ফতুল্লার লামাপাড়া থেকে অপহরণের ৩ দিন পর এভাবেই শীতলক্ষার পানিতে ভেসে ওঠে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকার সহ ৭ জনের মরদেহ। ঠান্ডা মাথায় হত্যা ও লাশ গুমের ওই দৃশ্যে কেঁপে উঠে গোটা দেশ। লোমহর্ষক ওই হত্যাকাণ্ডের বিচারে নিহতদের স্বজনদের করা ২টি মামলার একসঙ্গে বিচার শেষে গেল ১৬ জানুয়ারি ৫ বাহিনীর ১৬ কর্মকর্তা, সদস্য ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন সহ ২৬ জনকে মৃত্যুদণ্ড আর ৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে বিচারিক আদালত। নারায়ণগঞ্জ আদালতের রায়ের পর ৭ মে হাইকোর্টে যায় মামলার নথি, আর ২২ মে উচ্চ আদালতে শুরু হয় আসামিদের করা জেলাপিল এবং মৃত্যুদণ্ড অনুমোদনের শুনানি। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে অ্যাটর্নি জেনারেল জানান, রায়ের দিন ঘোষণা করেছে হাইকোর্ট। মামলার শুনানি আজকে শেষ হয়েছে। আগামী ১৩ই আগস্ট রায় প্রদানের জন্য তারিখ ধার্য হয়েছে। আমাদের সাবমিশনে আমরা বলেছি শাস্তিটা বহাল থাকা প্রয়োজন, এই জন্য যেহেতু হত্যাকাণ্ডের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু লোক জড়িত আছে এবং জনগণ বুঝবে যে আইনের ঊর্ধ্বে কেউ না। এদিকে আসামি পক্ষের আইনজীবীর দাবি, জোর করে আদায় করা স্বীকারোক্তি দিয়ে অভিযোগ প্রমাণ হয় না। পুলিশ রিমান্ডে রেখে সেখান থেকে এনে একটা অসংলগ্ন এবং যেটা দেখা গেছে যে আইনানুগভাবে হয়নি, এইভাবে একটা কনফেশন তার থেকে আদায় করা হয়েছে। এই কনফেশনটাই মূল বেসিস। যেহেতু প্রসিকিউশন পক্ষ এটা রিলায়েবল বা ডিপেন্ডেবল বা কোজেন্ট কোনো এভিডেন্স দ্বারা আমরা সমর্থন করতে পারিনি, কাজে আমরা একুইটাল পাবো। সুপ্রিম কোর্টের তৎপরতার কারণেই অল্প সময়েই আলোচিত এই মামলাটির আপিলের রায় দেওয়া সম্ভব হচ্ছে বলেও জানান আইনজীবীরা। মিজান আহমেদ, এসএটিভি, ঢাকা। গ্রাম পঞ্চায়েতের বিরোধের জেরে হবিগঞ্জের বাহুবলে ৪ শিশুকে হত্যার পর মাটি চাপা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড এবং ২ জনকে ৭ বছর করে কারাদণ্ড দিয়েছে আদালত। সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান এর রায় ঘোষণা করেন। তবে মামলার প্রধান আসামি সহ ৩ জন খালাস পেয়েছেন। এতে খুশি নন উভয় পক্ষই। পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানান আইনজীবীরা। আরও তুলে ধরছেন আব্দুল আলিম শাহ। গত বছরের ১২ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশের মাঠে খেলতে গিয়ে নিখোঁজ হয় বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের ৪ শিশু মনির মিয়া, জাকারিয়া আহমেদ শুভ, তাজেল মিয়া ও ইসমাইল হোসেন।
এর মধ্যে মনির প্রথম শ্রেণীতে, শুভ ও তাজেল সুন্দ্রাটিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় ও চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল। ইসমাইল ছিল সুন্দ্রাটিকি মাদ্রাসার শিক্ষার্থী। নিখোঁজের 5 দিন পর ইছাবিল থেকে তাদের বালিচাপা লাশ উদ্ধার হলে দেশজুড়ে তুলপাড় সৃষ্টি হয়। 2016 সালের 29 এপ্রিল 9 আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় বাহুবল থানা পুলিশ। আলোচিত এই মামলায় আসামি রুবেল মিয়া, আরজু মিয়া ও পলাতক উস্তার মিয়াকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক। একই সঙ্গে আরও 3 আসামির 7 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। মামলার প্রধান আসামি আব্দুল গনি বাগাল ও পলাতক বাবুল মিয়া ও বিল্লালকে খালাস দেওয়া হয়েছে। রায়ে প্রধান আসামি খালাস পাওয়ায় বাদী ও রাষ্ট্রপক্ষ অসন্তোষ প্রকাশ করেছে। সম্পূর্ণভাবে সন্তুষ্টতা লাভ করতে পারিনি, কারণ আমার ধারণা ছিল যে এই মামলাটাই 4টা শিশুকে হত্যা করা হয়েছে ও পূর্ব পরিকল্পিত ভাবে, সুতরাং এই পরিকল্পনার সাথে সমস্ত আসামিরাই জড়িত ছিল। মূল আব্দুল আলী এখানে খালাস এবং বাকি 3 জন যে খালাস হয়েছে সেটাতে আমরা সন্তুষ্ট নই। পূর্ণাঙ্গ রায় দেখে আমরা আইনগত পদক্ষেপ আমরা নেব, আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব। এদিকে রায়ের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবীরা। আমরা মনে করি এই মামলার যে 4টি শিশু পৃথিবী থেকে অকালে হারিয়ে গেছে, এইটার তদন্তকালে তদন্তকারী কর্মকর্তা প্রকৃত ঘটনাটাকে উদ্ঘাটন করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আব্দুল আলিম শাহ, এসএটিভি, সিলেট। নলছিটিতে কৃষক মনসুর আলী খানকে হত্যা মামলায় 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে ঝালকাঠির আদালত। খালাস দেওয়া হয়েছে 2 জনকে। অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান এ রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের জামাল খান, খলিলুর রহমান ও সোহরাব হোসেন। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। বাদীপক্ষের আইনজীবীরা জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে 2000 সালে ঝালকাঠির নলছিটি পৌর এলাকার নাঙ্গুলি গ্রামের মনসুর আলী খানের বাড়িতে হামলা চালায় প্রতিপক্ষরা। তারা ঘরের ভেতরে ঢুকে মনসুর আলীকে গলা কেটে হত্যা করে। এ সময় তার ছেলে আব্দুল মজিদ খান এবং মেয়ে নীলুফা বেগমকেও কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়। এবার জেলা প্রশাসকদের সাথে পানি সম্পদ মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সহ 4 মন্ত্রীর আলাদা বৈঠকের মাহমুদুল হাসানের প্রতিবেদনটি দেখুন, যেখানে আগামী আগস্টে দেশে বড় ধরনের বন্যার আশঙ্কা প্রকাশ করেছেন পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। জেলা প্রশাসকদের সম্মেলনের দ্বিতীয় দিনে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে প্রথম অধিবেশনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, পরিবেশ ও বন এবং খাদ্য মন্ত্রণালয় বৈঠক করে। তবে বৈঠকে অন্য 2 মন্ত্রী উপস্থিত থাকলেও খাদ্যমন্ত্রী যোগ দেননি। অপর অধিবেশনে যোগ দেয় কৃষি এবং পানি সম্পদ মন্ত্রণালয়। এ সময় চলমান বর্ষায় জনগণ যাতে দুর্ভোগে না পড়ে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন পানি সম্পদ মন্ত্রী। একটা ওয়ার্নিং দিয়ে রাখছে যে আমরা সেখানে একটা সম্ভাবনা আছে। আর সাধারণত এই বন্যাটা হয় অগস্টের 3য় সপ্তাহে, যদি আপনি পিছনের দিকে দেখেন অগস্টের 3য় সপ্তাহ থেকে হয়। আর স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাথে বৈঠকে মন্ত্রী রাজধানীর জলজট দূরের বিভিন্ন উপায় সম্পর্কেও জানান। এটা কিন্তু স্বাভাবিক পরিস্থিতি না। আমরা এই আমরা সার্ভে করে নিছি, ঢাকার যে 46টা খাল আছে এর মধ্যে 18টা আমাদের উন্নয়ন করতে হবে, অবশ্যই করতে হবে। আমি ওয়াসারের নির্দেশনা দিছি যে কোনো রকমে হেভি বৃষ্টি হলেও 3 ঘন্টার মধ্যে পানি যাতে নিষ্কাশন হয় সেই ব্যবস্থা আমরা করছি। এখন তো এই 7 দিন। এর আগের অধিবেশনে বাণিজ্য, বস্ত্র ও পাট এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের বৈঠকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সহ পণ্যের বহুমুখীকরণে জেলা প্রশাসকদের নির্দেশনা দেন বাণিজ্য মন্ত্রী। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম সবসময় স্বাভাবিক রাখা, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা। মুক্তবাজার অর্থনীতি হলেও এই ব্যাপারে আমাদের ভোক্তা অধিদপ্তর আছে, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ করতে হবে। এছাড়া জেলা প্রশাসকদের সাথে বৈঠকে বসেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম আর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রুটিন বদলি করা তো রিটুন কাজ, এটাতে আপনার আলোচনার কোনো প্রয়োজন নাই। বেশ কিছু জায়গা ইমপ্লিমেন্টেশন প্রসেস ভালো, কিছু কিছু জায়গা ইমপ্লিমেন্টেশন প্রসেস বাধাপ্রাপ্ত হচ্ছে। আপনাদেরকে যদি কেউ বাধা দেয় আপনারা সরাসরি আমাকে জানাবেন, কিন্তু আইন তো মানাতে হবে। এখানে কেন দ্বিধা করছে?
তৃতীয় দিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ বেশ কয়েকটি মন্ত্রণালয়ের সাথে বৈঠকের মাধ্যমে শেষ হবে এবারের জেলা প্রশাসক সম্মেলন। মাহমুদুল হাসান, এসএটিভি, ঢাকা। চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য স্থিতিশীল ও কর্মসংস্থান সহায়ক মুদ্রানীতি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক। সংবাদ সম্মেলনে এ মুদ্রানীতি ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর ফজলে কবির, যেখানে বেসরকারি ও সরকারি ঋণ প্রবৃদ্ধি ধরা হয়েছে 16.3 এবং 12.1। ঘোষিত মুদ্রানীতি চলতি অর্থ বছরের 7.4% জিডিপি প্রবৃদ্ধি অর্জন সহায়ক হবে বলে দাবি করেন গভর্নর। আরও জানাচ্ছেন সাজ্জাদ বিপ্লব। রাজধানী মতিঝিলে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে চলতি 2017-18 অর্থ বছরের প্রথম 6 মাস জুলাই থেকে ডিসেম্বর মেয়াদের মুদ্রানীতি ঘোষণা করতে এই সংবাদ সম্মেলন। এ সময় বেসরকারি খাতের ঋণ প্রবাহ কিছুটা কমিয়ে মুদ্রানীতি ঘোষণা করেন গভর্নর ডক্টর ফজলে কবির। আমরা ফোকাস করছি স্থিতিশীলতা এবং কর্মসংস্থানমুখী প্রবৃদ্ধি অর্জনের জন্য। আমাদের এটা হলো গ্রোথ এবং স্টেবিলিটি, এই দুটো ব্যাপার ফোকাস করছি। তার দাবি, বিদায়ী অর্থবছরের শেষ মেয়াদে বেসরকারি খাতে 16.5% ঋণ প্রবাহ লক্ষ্যমাত্রার বিপরীতে গেল মে পর্যন্ত অর্জন 16%। তবে নতুন মুদ্রানীতিকে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি সহায়ক বলে মনে করেন গভর্নর। প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ কিন্তু কম না, 16.3 গত বছরের তুলনায়। আশা করছি যে আমাদের যেটা মূল কাজ, অর্থাৎ যে আমাদের মূল্যস্ফীতির ব্যাপারে আমাদের সার্বক্ষণিক লক্ষ্য রেখে আমরা গ্রোথকে সর্বাত্মক সহায়তা করব, এর জন্য আমরা এই ব্যালেন্সটা নিয়ে আসছি। গভর্নর জানান, খেলাপি ঋণের পরিমাণ কমাতে নজর দেওয়া হবে, পাশাপাশি ব্যাংক খাতে খেলাপি ঋণ আদায়ে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। 1,11,000 কোটি টাকা যেটা আমরাও বলেছিলাম, সেই বিষয়ে আমরা রিকভারির জন্য অত্যন্ত সচেতন এবং সার্বক্ষণিকভাবে আমরা ব্যাংকগুলোতে, আমাদের অবজারভার আছে সেই ব্যাংকে, এগুলো রিকভারি, ক্যাশ রিকভারির দিকে শুধুমাত্র রিশেডিউল বা কোনোভাবে না করে পুরো ক্যাশ রিকভারির দিকেও আমাদের অনেক এমফাসিস দেওয়া আছে বিভিন্ন ব্যাংকে। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও প্রবৃদ্ধি অর্জনের মধ্যে ভারসাম্য রাখতে প্রতি অর্থবছরে 2 বার মুদ্রানীতি ঘোষণা করে কেন্দ্রীয় ব্যাংক। সাজ্জাদ বিপ্লব, এসএটিভি, ঢাকা। অতিরিক্ত মামলার চাপে হিমশিম খাচ্ছে চট্টগ্রাম অর্থ ঋণ আদালত। মাত্র একজন বিচারকের কাঁধে রয়েছে প্রায় 3,500 মামলা। এতে 90 কার্যদিবসের মধ্যে নিষ্পত্তির বিধান থাকলেও জাতীয় অর্থনীতি সংশ্লিষ্ট হাজারো কোটি টাকার গুরুত্বপূর্ণ মামলাগুলো ঝুলে রয়েছে বছরের পর বছর। আইনজীবীরা বলছেন, বিচারক সংকট সহ আইনি দুর্বলতার কারণেই বাড়ছে মামলা জট। আর অর্থনীতিবিদদের মতে, ঋণ দেবার ক্ষেত্রে সৎ ও সতর্ক হলেই আদালত পর্যন্ত যেতে হতো না ব্যাংকগুলোকে। বিস্তারিত সোহাগ কুমার বিশ্বাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে। চট্টগ্রাম অর্থঋণ আদালতের সেরেস্তা ঘরে স্তূপ হয়ে থাকা এসব ফাইলের লাল ফিতায় বন্দী রয়েছে ব্যাংকিং খাতের অনাদায়ী প্রায় 70,000 কোটি টাকার পাওনা, যার পরিমাণ বাড়ছে প্রতি বছরই। অর্থঋণ আদালতের হিসেবে মোট দায়ের হওয়া মামলার 1/3 প্রাথমিক নিষ্পত্তি হলেও উচ্চ আদালতে গিয়ে তা আবারও ঝুলে থাকছে। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে যাদের কাছে বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন আছে, তো স্বাভাবিক ব্যাংকও চাইবে যে ওদের গুডউইলকে ওরা ইউজ করে ওদেরকে যদি কিছু টাকা দেওয়া যায়, ব্যাংক আলটিমেট বেনিফিশিয়ারি হচ্ছে না। 1000 কোটি টাকার ব্যবসা হয় দৈনিক, আর মামলাও হচ্ছে, কিন্তু অর্থঋণ আদালত আছেন মাত্র একজন। একটি আদালত কিভাবে এভাবে 1000 কোটি টাকার মামলা প্রতিদিন হচ্ছে, এগুলো করবে কিভাবে? 4টি রাষ্ট্রীয় ব্যাংক সহ চট্টগ্রামে 96টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান রয়েছে। প্রতিটি প্রতিষ্ঠানের গড়ে অন্তত 1/2 মামলা রয়েছে অর্থঋণ আদালতে। ব্যাংকগুলোর পরিচালনা পরিষদ রাজনৈতিক ও পারিবারিক প্রভাবমুক্ত করা সহ কেন্দ্রীয় ব্যাংককে স্বাধীনভাবে কাজ করতে দিলে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে আদালতে ধর্ণা দিতে হতো না বলে মনে করেন এই অর্থনীতিবিদ। এখানে দলীয় প্রভাব খুবই শক্ত, এই অবস্থাটা থেকে উত্তরণ হতে হবে। উত্তরণ মানেটা হচ্ছে ব্যাংকে এই সমস্ত মানুষদের করাল থেকে মুক্ত করতে হবে। অর্থনীতিবিদরা মনে করেন, কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের দ্বৈত শাসনে দেশে ব্যাংকিং খাতের সুশাসন দুর্বল হয়ে পড়ায় অসৎ ব্যাংকার ও খেলাপিরা সুযোগ নিতে পারছে। তাই অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাংকের মতো বাংলাদেশ ব্যাংককেও মন্ত্রণালয়ের প্রভাবমুক্ত করতে পারলে দেশ খেলাপি ঋণের সংস্কৃতি মুক্ত হতে পারবে। সোহাগ কুমার বিশ্বাস, এসএটিভি, চট্টগ্রাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত সোফিয়া অ্যাবার্ট। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাতে তারা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে কথা বলেন। এ সময় ফরাসি রাষ্ট্রদূত সরকারের নানা উন্নয়ন পদক্ষেপের প্রশংসা করে বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদী উন্নয়ন প্রকল্প, দারিদ্র্য হ্রাসে বাংলাদেশ এখন বিশ্বে অনুকরণীয়। অতীতের মতো ভবিষ্যতেও বাংলাদেশ ফ্রান্সের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকবে বলে আশা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের তরুণ সমাজকে রক্ষায় চোরাচালান বন্ধে আইন সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী বলেন, মাদকের ভয়াবহ থাবায় যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। সীমান্ত দিয়ে মাদক না ঢুকতে পারে তার জন্য সীমান্তরক্ষীদের বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক বলেন, এই অধিদপ্তরকে শক্তিশালী করতে সরকারের কাছে বিভিন্ন প্রস্তাবনা দেওয়া হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, আমাদের বিজিবি, আমাদের কোস্টগার্ড, আমাদের পুলিশ, আমাদের র্যাব, আমাদের সমস্ত গোয়েন্দা বাহিনী যারা কাজ করছে, পাশাপাশি মূল ভূমিকাটা এটা হলো মাদক অধিদপ্তরের নোডাল এজেন্সি হিসাবে তারা আজকে কাজ করে যাচ্ছে। রাজধানীর বাড্ডা থেকে 90 জেএমবির 3 সদস্য আটক করেছে র্যাব। এরা তামিম সরোয়ার গ্রুপের সক্রিয় সদস্য। কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তথ্য জানানো হয়। আটককৃতরা হলেন ফাতেমা আক্তার রুমা, জাইদুল হক জিহাদ এবং মুশফিকুল হক। রুমা জিহানকে মোহাম্মদপুর এবং উত্তরা থেকে আটক করা হয়েছে। পরে তাদের দেয়া তথ্যে মুশফিককে আটক করা হয় বাড্ডা থেকে। তারা সংগঠনের জন্য অর্থ, কর্মী, জঙ্গিবাদে উদ্বুদ্ধ এবং হিজরতে নেয়ার জন্য সদস্যদের প্রস্তুতের কাজে নিয়োজিত ছিল। নতুনভাবে কর্মী সংগ্রহ করার জন্য এবং এই তাদের অর্থ সংগ্রহ থেকে শুরু করে সংগঠনকে পুনর্গঠিত করার কাজগুলো কিন্তু থেমে নেই। তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এর পেছনে তাদের নেতৃত্ব আছে। পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে রাজধানীর মিরপুর এবং কুষ্টিয়ার বারাদি ও ভেড়ামারায় 4 জন নিহত হয়েছে। ভোর 5টার দিকে মিরপুর বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ড এলাকায় ছিনতাইকারী ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় বন্দুকযুদ্ধে 2 ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে ডাকাতি প্রস্তুতির খবর পেয়ে ভোরে বারাদি এলাকায় অভিযান চালায় কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ এবং মডেল থানা পুলিশ। এ সময় তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ডাকাত দল। পুলিশও পাল্টা গুলি ছুঁড়লে নিহত হয় কুমারখালী মনোহরপুর এলাকার ডাকাত সোবহান আলী। নিহত সোবহানের বিরুদ্ধে 8টি মামলা রয়েছে। অন্যদিকে একই সময় ডাকাতির খবর পেয়ে ভেড়ামারা 10 মাইল এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় একাধিক মামলার আসামি ডাকাত সদস্য হাসানুজ্জামান লালন। আহত হয় 3 পুলিশ সদস্য। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে আরও অবনতি হয়েছে ফেনীর বন্যা পরিস্থিতির। তলিয়ে গেছে সদর উপজেলার সরস্বতী ও গাছগাছিয়া ইউনিয়ন সহ দাগনভূঞা উপজেলার রাজাপুর সিন্দুরপুরের 20টি গ্রাম। এসব এলাকায় বন্ধ রয়েছে বেশ কটি শিক্ষা প্রতিষ্ঠান। ঘরবাড়িতে পানি ঢোকায় রান্না বন্ধ সহ বিশুদ্ধ খাবার পানি সংকট এবং বিভিন্ন রোগে চরম দুর্দশায় দিন কাটাচ্ছে দুর্গতরা। চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে কাঁচা ও পাকা সড়কগুলো। নষ্ট হয়ে গেছে আমনের বীজতলা সহ ফসলি জমি। তলিয়ে গেছে কয়েকশো পুকুর ও মাছের ঘের। তবে জেলা প্রশাসনের দাবি, বিভিন্ন খালে অবৈধ বাঁধ দেয়ায় বন্যার পানি নামতে পারছে না। এদিকে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপের হাট পর্যন্ত অংশ চলাচল অনুপযোগী হয়ে পড়েছে। অহরহ দুর্ঘটনার পাশাপাশি যন্ত্রাংশ বিকল হচ্ছে। সড়ক ও জনপথ বিভাগ সড়কে বছর জুড়ে দফায় দফায় সংস্কার করেও কোনো ফল পাওয়া যাচ্ছে না। গাইবান্ধা প্রতিনিধি কায়সার প্লাবনের প্রতিবেদন, জানাচ্ছেন সুমাইয়া অর্থী। গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে সাদুল্লাপুরের ধাপের হাট পর্যন্ত 30 কিলোমিটার মহাসড়ক যেন মরণফাঁদে পরিণত হয়েছে। খানাখন্দ আর গর্তের কারণে ধীরে চলা গাড়ির যাত্রীদের পোহাতে হয় অসহনীয় দুর্ভোগ। প্রায়ই খাদে পড়ে যানবাহন বিকল হয়ে যায়। আবার কোথাও কোথাও সড়ক জুড়ে সৃষ্টি হয়েছে গভীর জলাবদ্ধতা। রাস্তা অপরিষ্কার, বৃষ্টিগুলোতে পানিতে গড়ে চলে যাবে, এই ধরনের কোনো পরিস্থিতি নেই।
কারণে আমাদের অ্যাক্সিডেন্টও বেশি হয়। এলাকাবাসীর অভিযোগ, সড়ক বিভাগ সংস্কারের নামে দায়সারা কাজ করায় তা টেকসই হয় না। ধাপের হাট থেকে চাপড়িগঞ্জ পর্যন্ত দফায় দফায় মেরামত করেও কোনো লাভ হয়নি। রাস্তার পরে আবার উঠে চলে ভাই, যাই হোক খুবই ক্ষয়ক্ষতি হচ্ছে রাস্তার। বৃষ্টি হলে খানাখন্দ হয়ে যায়, গাড়ি ঘোড়া বিকল হয়। এদিকে সংস্কার কাজ অব্যাহত রাখা হয়েছে বলে জানালেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। কাজ সমাপ্ত হলে উক্ত প্রকল্পের আওতায় সড়কটিকে 4 লেনে রূপান্তর করা হবে এবং 4 লেনে রূপান্তর করা হলে এই সড়কের যে প্রবলেম সেটা দূর হয়ে যাবে এবং যান চলাচল নির্বিঘ্ন হবে। ঢাকা রংপুর মহাসড়কের গাইবান্ধা অংশের বেহাল দশা দূর করতে সংশ্লিষ্টরা শীঘ্রই কার্যকর উদ্যোগ নেবে, এমনটি দাবি চালক, যাত্রী ও এলাকাবাসীর। এসটিভি নিউজ ডেস্ক। সিরাজগঞ্জের 4টি মহাসড়কের প্রায় 40 কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ জানায় ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে নলকা সেতু দিয়ে ধীর গতিতে যান চলাচল এবং মহাসড়কে খানাখন্দ ও কোথাও কোথাও গাড়ি বিকল হয়ে পড়ায় দীর্ঘ এ যানজটের সৃষ্টি হয়েছে। ফলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ ঝুঁকিপূর্ণ নলকা সেতু থেকে হাটিকুমরুল গোলচত্বর, গোলচত্বর থেকে রায়গঞ্জ, গোলচত্বর থেকে হাটিকুমরুল বনপাড়া মহাসড়কের হরিণচড়া, হাটিকুমরুল থেকে সিরাজগঞ্জ পাবনা মহাসড়কের বোয়ালিয়া পর্যন্ত যানজট সৃষ্টি হয়েছে। এদিকে দীর্ঘ এ যানজটের ফলে চরম দুর্ভোগে পড়েছে যাত্রী সহ সাধারণ মানুষ। এসটিভিতে সংবাদ প্রচারের পর রাজশাহী ঢাকা মহাসড়কের তালাইমারীতে গ্যারেজ মালিকদের দখলে থাকা রাস্তা অবশেষে যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। সকালে মহানগর পুলিশের উদ্যোগে সড়কটি দখলমুক্ত করা হয়। এর আগে চলাচলের অযোগ্য হয়ে পড়ায় কয়েক মাস আগে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে শেষ হয়েছে সংস্কারমূলক কাজও। গত 23 জুলাই এসটিভিতে প্রতিবেদন প্রচারিত হলে জনসাধারণের চলাচলের জন্য সড়কটি দখলমুক্ত করতে উদ্যোগ নেন মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। গতকালকে গিয়ে সরজমিনে দেখে যে রাস্তাটি চালু করার সুযোগ রয়েছে, আমরা রাস্তাটি চালু করেছি এবং এখন যথাযথভাবে সকল প্রকার যানবাহন সেখান থেকে চলছে। এই যে সময়টুকু বন্ধ ছিল রাস্তাটি একেবারেই যৌক্তিক কারণে ছিল না। তৃতীয়বারের মতো লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব আদায়ের রেকর্ড গড়েছে জাতীয় রাজস্ব বোর্ড। পাশাপাশি প্রবৃদ্ধির হার 18.96%। এ তথ্য জানালেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এনবিআর কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2016-17 অর্থ বছরে সংশোধিত 1,85,000 কোটি টাকার রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে 3 কোটি টাকা বেশি আদায় হয়। খাতভিত্তিক রাজস্ব আদায়ের হিসেব তুলে ধরে তিনি জানান, আমদানি ও রপ্তানি শুল্ক খাতে 54,330 কোটি 48 লাখ, স্থানীয় পর্যায়ে মূসক খাতে 66,891 কোটি 45 লাখ এবং আয়কর ও ভ্রমণ কর খাতে 63,781 কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। অনুষ্ঠানে এনবিআর এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাজস্ব আহরণের প্রকৃত দেশের প্রত্যন্ত অঞ্চলের সাথে জাতীয় রাজস্ব বোর্ডের ঘনিষ্ঠ সম্পর্ক রাখতে ডিজিটাল ব্যবস্থাপনা খুবই কার্যকর ছিল। আমরা আইসিটি ব্যবহার করে মনিটরিং করেছি। আমরা আমাদের করদাতাদের সংখ্যা বাড়িয়েছি। গত অর্থ বছরে আমাদের উপরে দায়িত্ব ছিল 25 লাখ নতুন টিআইএন রেজিস্ট্রিভুক্ত করা। তার স্থলে আপনাদের সকলের সহায়তায় আমরা 30 লক্ষ নতুন টিআইএনকারীদের আমরা রেজিস্ট্রেশন করেছিলাম। তীব্র লবণাক্ততায় চরম হুমকির মুখে বিশ্বের প্রধান ম্যানগ্রোভ বনাঞ্চল সুন্দরবন। দিন দিন মাটি ও পানিতে লবণের মারাত্মক প্রভাবে সুন্দরী সহ অনেক প্রজাতির গাছের বংশবৃদ্ধি হচ্ছে না। আবার গোলপাতা ও বলা সহ বেশ কিছু প্রজাতির গাছের বৃদ্ধিও কমেছে আশঙ্কাজনক হারে। এছাড়া মিঠা পানির প্রবাহে বাধা, খাল নদী দখল করে মাছ চাষ এবং গাছ চুরির কারণেও সংকটাপন্ন বিশ্ববিখ্যাত ম্যানগ্রোভ। সুন্দরবন ঘুরে সুনীল দাসের প্রতিবেদন, ছবি তুলেছেন রকিবুল ইসলাম মতি। বিশ্বের ম্যানগ্রোভ বনগুলোর মধ্যে সবচেয়ে বড় সুন্দরবন। সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে সুন্দরী, কেওড়া, গরান, বলা ও বাইন সহ 434 প্রজাতির গাছ, 120 প্রজাতির মাছ, 270 প্রজাতির পাখি, 42 প্রজাতির স্তন্যপায়ী, 35 জাতের সরীসৃপ এবং 8 প্রজাতির উভচর প্রাণী রয়েছে। সুন্দরবনের বাংলাদেশ অংশে শুষ্ক মৌসুমে বৃষ্টি কম হওয়া, উজানের নদ নদীগুলো থেকে পানি না আসা ও জোয়ারের চাপে সাগরের নোনা পানি প্রবেশের ফলে লবণাক্ততার মাত্রা মারাত্মক আকার ধারণ করছে।
গত দেড় যুগে সুন্দরবনের শিবসা, কাকশিয়ালী ও পশুর নদীতে লবণের পরিমাণ 5 গুণ বেড়ে যথাক্রমে 22, 28 ও 35 পিপিটিতে পৌঁছেছে। প্রতি মাসে আমরা একবার এই সাইটগুলোর থেকে পানি মাটি সংগ্রহ করে তার এসি পরিমাপ করি বা লবণাক্ততা পরিমাপ করি। সেখানে আমরা দেখেছি যে 30-35 পর্যন্ত লবণাক্ততা ওঠে, তার মানে আপনার ক্ষতিকর মাত্রার প্রায় 35 গুণ। বিশেষজ্ঞরা বলছেন সুন্দরবনে লবণাক্ততা বেড়ে যাওয়া অব্যাহত থাকলে সুন্দরী সহ প্রধান প্রধান বনজ সম্পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে। আমরা ভেজিটেশন দেখলে আমরা বুঝতে পারি যে লেস স্যালাইন জোনে যে অবস্থা মডারেট আরেকটু কম এবং স্ট্রং স্যালাইন জোনে আরও কমে আসছে। এর মানে স্যালাইনিটি ও গ্রোথের উপরে একটা ইফেক্ট ফেলে। পরিবর্তন হবে স্যালাইনিটি বেড়ে যাওয়ার জন্য, লবণাক্ততা বেড়ে যাওয়ার জন্য। তখন হয়তো নতুন কিছু প্লান্ট কমিউনিটি ওখানে তৈরি হবে যারা ওই স্যালাইনিটিতে টিকতে পারে। সুন্দরবনের নদ নদীতে মিষ্টি পানির প্রবাহ বাড়ানোর তাগিদ দিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। বেশি স্যালাইনে যে গাছগুলো জন্মায় সেই গাছগুলো আস্তে আস্তে বিস্তার বাড়তে থাকবে এবং কম স্যালাইনে যে গাছগুলো হয় সেই গাছের সংখ্যা আস্তে আস্তে কমতে থাকবে। এই ধরনের চেঞ্জ স্যালিনিটির কারণে আমাদের বাড়বে। এর জন্য আমাদের ওয়াটার ফ্লো যেটা আছে, ফ্রেশ ওয়াটার ফ্লো যেটা আছে, সেইটা আসলে বৃদ্ধি করা দরকার। 1998 সালের 26 জুলাই ইকুয়েডরে ম্যানগ্রোভ বন কেটে চিংড়ি চাষের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে এক অংশগ্রহণকারীর মৃত্যুকে স্মরণ করে প্রতি বছর দিনটি আন্তর্জাতিক ম্যানগ্রোভ দিবস হিসাবে পালন করা হচ্ছে। সুনীল দাস, এসএটিভি, খুলনা। দেশের সঙ্গীত প্রেমীদের মাতাতে ঢাকায় এসেছেন ভারতের জনপ্রিয় সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান। এই উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে আয়োজক প্রতিষ্ঠান দ্য গ্র্যান্ড মাস্টার ইভেন্টের চেয়ারম্যান রকিবুল ইসলাম, সঙ্গীত শিল্পী সুনিধি চৌহান সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় জানানো হয়, আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে অনুষ্ঠিত সুনিধি চৌহান লাইভ ইন ঢাকা শিরোনামে কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সুনিধি ছাড়াও সঙ্গীত ও নৃত্য পরিবেশন করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাহসান, কর্নিয়া, মেহজাবিন, আইরিন সহ বিভিন্ন তারকারা। কনসার্টটির মিডিয়া পার্টনার এসএটিভি। অত্যন্ত আনন্দিত এবং খুশি এই জন্যই যে এই অনুষ্ঠান থেকে আমরা এই ট্রেডের ভারতের মুম্বাইয়ে 4তলা ভবন ধসে 17 জনের মৃত্যুর ঘটনায় শিবসেনা নেতাকে আটক করা হয়েছে। ভবন নির্মাণে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে শিবসেনা সুনীল সিতাবের বিরুদ্ধে হত্যা মামলাও দায়ের করা হয়। মুম্বাইয়ের ঘাটকোপার এলাকায় ওই ধসের পর এরই মধ্যে ধ্বংসস্তূপ সরিয়ে 24 জনকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকালে ঘাটকোপারের দামোদর পার্ক এলাকায় ভেঙে পড়ে বহুতল ভবনটি। সেখানে 12টি পরিবার বসবাস করত বলে জানা গেছে। সন্ধ্যার এসএটিভি সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরেকবার। টানা বৃষ্টিতে স্থবির রাজধানী জনজীবন, জলজট আর যানজটে নাকাল নগরবাসী। পরিবহন সংকটে চরম ভোগান্তিতে অফিসমুখী মানুষ। আগস্টে বড় ধরনের বন্যার আশঙ্কা, জানালেন পানি সম্পদ মন্ত্রী। নিত্যপণ্যের দাম ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নির্দেশ বাণিজ্য মন্ত্রীর। নারায়ণগঞ্জের আলোচিত 7 খুন মামলার আপিলের রায় 13 আগস্ট। আসামিদের সর্বোচ্চ সাজা চেয়েছে রাষ্ট্রপক্ষ, জানালেন অ্যাটর্নি জেনারেল। চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য স্থিতিশীল ও কর্মসহায়ক মুদ্রানীতি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের। বেসরকারি ঋণ প্রবৃদ্ধি 16.3%। এই ছিল সন্ধ্যার এসএটিভি সংবাদ আয়োজনে। পরের আয়োজন রয়েছে মাঠে ময়দানে। এছাড়াও এসএটিভি সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন www.sctv.tv। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।